হঠাৎ একজন পুলিশ অফিসারের বাসার ছাদে বস্তাবন্দি টিমের লাশ পাওয়া যায়। যদিও সেই রাতে তারা কেউ বাসায় ছিল না। পুলিশ এই হত্যার দায়ে তাকে গ্রেপ্তারও করে, আর আদালত তাকে জেলে পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যা কে করলো? আবার হত্যার পর লাশ ছাদে তুললো কিভাবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই দেখা যায় একটি চ্যানেলে সাসপেন্স মিস্ট্রি কেসগুলো নিয়ে শো করছিল। তারা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের চ্যানেলে আমন্ত্রণ জানায় এবং তাদের জীবনের দুর্দান্ত সব কেস হিস্ট্রি সম্পর্কে গল্প বলে। আজকের গেস্ট হলেন ডিআইএসপি উদয় ভানু। নিউজ রিপোর্টার তাকে একটি কেস সম্পর্কে বলতে বলে, কিন্তু এই কেসের কথা শুনে উদয় ভানু তৎক্ষণাৎ অস্বীকার করে। বলে, আমি এই বিষয়ে কিচ্ছু প্রকাশ করতে পারবো না। তখন মেয়েটি বলে, স্যার, আপনি এর মধ্যে দিয়ে নিজের ইমেজও ডেভেলপ করতে পারেন, কারণ এই কেসে আপনার রেপুটেশন খুবই খারাপ হয়েছিল। এখন মানুষ আসল সত্য জানতে পারবে। তখন ডিআইএসপি অনেক চিন্তা করে বলেন, যদি আমি উল্টাপাল্টা কিছু বলি তাই টেলিকাস্টের আগে আমাকে দেখাতে হবে, এবং কোনো জায়গায় যদি মনে হয় কাট করা দরকার সেটা করতে হবে। মেয়েটি এই শর্তে রাজি হয়। তারপর উদয়ভানু গল্প বলতে শুরু করে। ঘটনাটি ছিল 2019 সালে চ্যাপনামথোট পুলিশ স্টেশনের। সেদিন এসআই কার্তিক এই থানায় প্রথম জয়েন করে। সে আজই এখানে ট্রান্সফার হয়ে আসছে। গত 1.5 বছরে তার 5বার বদলি হয়েছে। সেখানে একজন কার্তিককে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর মুভির আর এক মেইন ক্যারেক্টার সিআই জয়শঙ্করকে দেখানো হয়। কার্তিক তার কাছে রিপোর্টিং করলে জয় বলে, সকালে ডিআইএসপি ফোন করেছিল আর তোমার কথা বলেছে। আসলে কার্তিক একজন সৎ পুলিশ অফিসার। মূলত এর জন্যই গত 1.5 বছরে তাকে 5বার ট্রান্সফার করা হয়েছে। সিআই এর রুম থেকে বের হলে বিনু নামে আরেকজন পুলিশ কার্তিককে জানায়, সিআই একটু রাগী প্রকৃতির, কিন্তু তিনি খুব ভালো মানুষ। এই স্টেশনে দু ধরনের মানুষ আছে: এক, যারা জয়কে সততার জন্য সাপোর্ট করে; দুই, যারা জয়কে তাদের শত্রু মনে করে। এদের মধ্যে একজন হলো রঘু। 1 বছর আগের কথা। রঘুকে রাতে এক মহিলার বাড়িতে দেখা যায়। সেই মহিলা তার স্বামীর নামে অভিযোগ করেছিল যে তার স্বামী রাতে মদ খেয়ে তাকে মারধর করে। তবে রঘু সেই মহিলার দুর্বলতার সুযোগ নিতে চায়, কিন্তু সিআই জয় তাকে হাতে নাতে ধরে ফেলে এবং 6 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। 6 মাস পরে রঘু কাজে যোগ দেয়। এর কিছুদিন পর সিআই জয়ের স্ত্রী এক হামলার শিকার হয়। পরে জানা যায় হামলাকারীর নাম ছিল যোশী। সে একজন ভাড়াটে খুনি। ধরা পড়ার পর সে বলে সেদিন ভুলে জয়ের স্ত্রীকে আঘাত করেছে। এই হামলার জন্য যোশী জেলে আছে। সে শাস্তি ভোগ করছে। এদিকে কাহিনী আবার থানায় ফিরে আসে। কার্তিক এই থানায় প্রায় 3 মাস ধরে কাজ করছে। থানায় আসার পর হরিশ জানায় মনদাস নামে একজন লোককে ধরা হয়েছে। মনদাস বলছিল যে সে আর কার্তিক একসাথে ছোটবেলায় স্কুলে পড়াশোনা করত। কার্তিক তার সাথে দেখা করে জানতে পারে মনদাসকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আসলে মনদাসের কেবল ব্যবসার কারণে বিনাক নামের একজনের সাথে তার দ্বন্দ্ব চলছিল। বিনাকের লোকজন মনদাসের কেবলের তার কেটে দিত। একদিন মনদাসের প্রতিবাদ করতে বিনাকের বাড়িতে গেলে ঝগড়ার সময় বিনাক একটি গ্লাসের উপর পড়ে আহত হয়, কিন্তু এই জন্য আমাকে ফাঁসিয়ে দেয়। এরপর মনদাস জানায় তার বিয়ে সামনে, আর এখন যদি এই ধরনের কিছুতে ফেঁসে যায় তার জীবন নষ্ট হয়ে যাবে। এরপর সিআই জয় থানায় এসে মনদাসকে তার সামনে আনার নির্দেশ দেন, কিন্তু তখন জানতে পারে কার্তিক তাকে ছেড়ে দিয়েছে, কারণ মনদাস তার পূর্ব পরিচিত। জয় কার্তিকের কাছে গিয়ে জানতে চায় কেন সে এমন করলো। কার্তিক জানায়, মনদাসের সাথে আমি কথা বলেছি, সে নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। জয় রেগে গিয়ে মনদাসকে ধরতে বের হলে তখন দেখে যোশীর স্ত্রী থানার সামনে দাঁড়িয়ে আছে। সে জয়কে অনুরোধ করে যোশীকে ছেড়ে দিতে। এর জন্য প্রয়োজনে ঘুষও দিতে রাজি আছে। কিন্তু এতে জয় আরো ক্ষিপ্ত হয়ে মনদাসকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রঘুকে বলতে শোনা যায় এসব জয়ের লোক দেখানো। সে দাবি করে জয়ের এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। এরপরে দেখা যায় জয় মনদাসের বাড়ি যায় এবং তাকে মারধর করে থানায় নিয়ে আসে। 4 মাস পর মনদাস জেল থেকে মুক্তি পায়, কিন্তু ততদিনে তার বিয়ে ভেঙে গেছে। মনদাস হতাশ হয়ে কোথাও চলে যায়। অন্যদিকে রঘু কার্তিকের কান ভরানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক এসব পছন্দ করে না। রঘু ছুটি নিয়ে যাচ্ছে। কার্তিক রঘুকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিল সে। রঘু প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও পরে মণিমালা নামক একটা জায়গার কথা বলে। এরপর রাতের বেলা দেখা যায় কার্তিক এক মেলায় ডিউটি করছিল। এমন সময় ডিআইএসপি উদয় ভানু তাকে ফোন করে সিআই জয়ের বাড়িতে যেতে বলে। এরপর কিছুক্ষণের মধ্যে কার্তিক সেখানে গেলে দেখে বাড়ির ছাদে জয় আর উদয় একসাথে বসে ড্রিঙ্কস করছে। জয়ের পরিবারের সবাই তখন শ্বশুর বাড়ি গিয়েছিল। এরপর উদয় কার্তিককে বোঝায় যে তার এবং জয়ের মধ্যে যা মনোমালিন্য চলছে তা এখানেই মিটিয়ে ফেলা উচিত, কারণ কাজ করতে গেলে
গেলে এরকম ছোটখাটো সমস্যা হতেই পারে। কিন্তু কার্তিক আর জয় দুজনে একরোখা স্বভাবের। ঝামেলা মেটানোর বদলে কার্তিক রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে দুজনের ইগো অনেক বেশি। পরদিন সকালে জয়কে ফোনে কথা বলতে দেখা যায়। কথা বলতে বলতে সে ছাদে যায়। এ সময় প্রসেন নামে একজন এসে বলে সে প্লাম্বারকে নিয়ে এসেছে। জয় জানতে চায় গতকাল কেন সে কাজ করেনি। প্রসেন জানায় পুজোর কারণে সে তাড়াতাড়ি চলে গিয়েছিল। প্লাম্বার কিচেনে কাজ শুরু করে, কিন্তু হঠাৎ ছাদ থেকে কিছু ভারী জিনিস পড়ার আওয়াজ শোনে। ভয়ে ভয়ে সে ছাদে উঠে যায়। সেখানে সে দেখে জয় দাঁড়িয়ে আছে, সামনে একটি বস্তার ভিতর এক মহিলার লাশ পড়ে আছে। মহিলাটি আর কেউ না, জসির স্ত্রী। ভয়ে প্লাম্বার চিৎকার করে এবং আশেপাশের লোকজন জড়ো হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়। কার্তিক ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং জানায় এসপি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কার্তিক উদয়কে বলে গতকাল রাতের ঘটনা যেন এসপি কিছুতেই জানতে না পারেন। জয়ের পরিবার শ্বশুরবাড়ি গিয়েছিল, ইতিমধ্যে তারাও এসে উপস্থিত হয়। আর এর মধ্যেই এসপি এসে জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করে। মহিলার ব্যাপারে জানতে চাইলে জয় বলে সে মহিলাকে চিনতো, কারণ মহিলার স্বামী একবার জয়ের স্ত্রীর উপর হামলা করেছিল। তারপর থেকে মহিলাটি তার স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য বারবার অনুরোধ করত। জয় আরো বলে গতকাল বিকেল 4:30 থেকে 5টার মধ্যে মহিলাটি আবার তার বাড়িতে আসে। জসির স্ত্রী তখন একাই ছিল। জয়কে বারবার অনুরোধ করে তার স্বামীকে জেল থেকে ছেড়ে দিতে, কিন্তু জয় রাজি হয়নি। এরপর তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তবে সমস্যা হয় যখন জয়ের প্রতিবেশী জানায় মহিলাটি গতকাল সন্ধ্যা 6টা থেকে 6টা 15-এর মধ্যে একটি অটোতে করে আবার এসেছিল এবং তার সাথে একটি ছোট মেয়েও ছিল। যে দাবি করে ওই সময় সে বাড়িতে ছিল না, সে এক বন্ধুর কাছ থেকে মদের বোতল আনতে গিয়েছিল। এদিকে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও জয়কে এখনো গ্রেপ্তার করা হয়নি। লোকজন রাস্তায় আন্দোলন শুরু করে। চারদিকে ব্যাপক সমালোচনা শুরু হলে 2 সপ্তাহ পর জয়কে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। বাদীপক্ষের উকিল আদালতে অভিযোগ করে যে জয় এবং জসির স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। রঘুর দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী তাদের থানার বাইরে কয়েকবার একসাথে দেখা গিয়েছিল। এসব বিবেচনা করে আদালত জয়কে হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে কার্তিক তার মামার কাছে যায়, যিনি একজন মন্ত্রী। তখন জানা যায় ডিআইএসপি কে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি জয়ের বন্ধু। এখন থেকে কার্তিক এই কেস তদন্ত করবে এবং সরাসরি এসপি কে রিপোর্ট করবে। মন্ত্রী কার্তিককে বলেন এটাই তোমার কেরিয়ার গড়ার সুযোগ। এরপর দেখা যায় হাজতে জসির লোকজন জয়ের উপর হামলা চালায়। যে একা হাতে সবাইকে সামলে নেয়। সে সবাইকে মেরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু জসির সুযোগ বুঝে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশ এসে জসিকে গ্রেপ্তার করে। জসিকে গ্রেপ্তার করার সময় সে চিৎকার করে বলতে থাকে, আমার বউকে মেরেছিস, আমার ছোট বাচ্চা মেয়ের সাথে কি করেছিস। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। অন্যদিকে কার্তিক হাজতে এসে জসিকে জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন এরকম করছো। তখন জসি উত্তর দেয়, আমার বউ আর আমার মেয়ের সাথে যা হয়েছে তার প্রতিশোধ নিতে আমি তাকে মেরেছি। জসি বলে যেদিন তার স্ত্রী জয়ের বাড়িতে যাচ্ছিল তখন সে তাকে ফোন করেছিল। জসির বউ জানায় জয় তাকে নিয়ে যাওয়ার জন্য একটা অটো পাঠিয়েছে। সে অটো চালকের নাম ছিল সিন্টু। জসি আরো বলে আমি ডিআইএসপি কে সিন্টুর কথা বলেছিলাম। কার্তিক এটা শুনে সন্দেহ করতে শুরু করে, কারণ কেসের ফাইলে কোথাও সিন্টুর নাম উল্লেখ ছিল না। কথার এক পর্যায়ে কার্তিক জসিকে জিজ্ঞেস করে জয়ের বউকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল তোমাকে। জসি কিছু একটা বলতে গিয়ে থেমে যায় এবং পরে বলে আমি তো আগেই বলেছি ভুলে আমি তার উপর হামলা করেছি। অন্যদিকে উদয় হাসপাতালে জয়ের সঙ্গে দেখা করতে যায়, তখন জয় তাকে বলে আমার জন্য একটা উপকার করো। উদয় তখন জয়ের কাছে সুপারিশপত্র জমা দেয় এবং জয়কে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানায়। এরপর আদালত জয়ের শারীরিক অবস্থা বিবেচনা করে জয়কে 18 দিনের জন্য জামিনে মুক্তি দেয়। এদিকে সেদিন রাতে কেউ একজন জয়ের বাড়িতে এসে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেখতে পায় দরজায় একটি বিয়ের নিমন্ত্রণ পত্র ঝুলছে। পত্রটি ছিল মনুর বিয়ের কার্ড। কার্ডের পিছনে অদ্ভুত একটি পুতুল আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল একটি শিশুকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। পরের দিন দেখা যায় বিনু মানুকে ধরে মারধর করছে। কার্তিক এসে তাকে থামায় আর বলে তুমি কি পাগল, একজন মানুষ খুনের ঘটনাস্থলে গিয়ে বাইক জ্বালিয়ে আবার সেখানে নিজের বিয়ের কার্ড রেখে আসা কি সাধারণ ব্যাপার।
এটা স্পষ্ট যে মানুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কার্তিক মানুকে জিজ্ঞেস করে, তোমার কি কারো উপর সন্দেহ আছে? তখন মানু বিনায়কের নাম বলে। বিনায়ককে খুঁজতে গেলে তার বাড়িওয়ালা জানায় বিনায়ক গত 5-6 দিন ধরে বাসায় আসেনি, তবে তার কাছে কিছু অটো আছে যেগুলো সে ভাড়া দিত। বাড়িওয়ালা বিনায়কের লোকেশনে যায়, যেটা পাথারি এলাকায় ছিল। বিনায়কের খোঁজ নিতে কার্তিক এবং হ্যারি সেখানে যায়। তারা জানতে পারে বিনায়ক পাথারি এলাকার একটি হাসপাতালে ভর্তি, তার হাতে ব্যান্ডেজ বাঁধা। তখন বিনায়ক জানায় এখানে যা ঘটেছে তার পিছনে মানু জড়িত। মানুর খোঁজ নিতে ফোন দিলে তার মা জানায় মানু বাড়িতে নেই। এরপর কার্তিক এবং হারিস থানায় ফিরে আসে। তখন পুলিশ জানায় একবার সিন্টু নামে একজন ব্যক্তি জয়ের উপর হামলা করেছিল। সিন্টুর ছবি দেখানো হলে কার্তিক চিনতে পারে। পুলিশ আরো জানায় সিন্টুর সাথে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন ছেলে এবং মেয়েকে ছেড়ে দেওয়া হয়, কারণ ছেলেটি সাবেক এসপি শিবদাসের ছেলে। এরপর কার্তিক এবং হ্যারি শিবদাসের বাসায় যায়। সেখানে গেলে শিবদাস বলে তার ছেলে একসময় খারাপ সঙ্গ পেয়েছিল। একদিন তার এবং তার বন্ধুরা পুলিশদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জয় স্যার এসে অরুণ এবং তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেয়, বাকিদের থানায় নিয়ে যায়। এরপর শিবদাস জানায় তার ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, এখন সে আয়ারল্যান্ডে আছে। শিবদাস আরো জানায় সিন্ধু প্রায় এখানে আসতো, তবে গত 1 বছর ধরে তার কোনো খোঁজ নেই। এদিকে জয়ের বাসায় বিনায়ক আসে এবং বলে কাজটা আসলে বাইরের কেউ না, ঘরের কেউ করেছে। তখন জয় কিছুক্ষণ চিন্তা করে, এরপর বুঝতে পারে ঘরের চাবি প্লাম্বারের কাছেও ছিল। তারপর জয় প্লাম্বারের কাছে গেলে সে পালিয়ে যায়। একই সময় কার্তিক একটি ফোন পায়, সে জানতে পারে অটোরিকশার নাম্বার ট্রেস করা গেছে। কার্তিক ঘটনাস্থলে গেলে দেখে অটোরিকশাটি রঘুর বাড়িতে আছে। বাড়ির পেছনে একটি পুরনো অটো পাওয়া যায় যা রঘুর বাবার ছিল। এর ভিতর রক্তমাখা কয়েকটা ড্রাম পাওয়া যায়। এগুলো দেখে কার্তিকের রঘুর উপর সন্দেহ হয়। রঘু যতই বলে এগুলো তার ভাইয়ের মুরগি দোকানের ড্রাম, সেখানে মুরগির রক্ত, তাও বিশ্বাস করে না। তাই রঘুকে থানায় ধরে আনা হয়। অন্যদিকে রাতের বেলা একটি গাড়ি জসির বাড়ির সামনে থামে। কেউ একজন তার মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং জসির মেয়ে দৌড়ে বাসায় চলে যায় আর তার মাকে খুঁজতে থাকে। পরদিন সকালে পুলিশ আসে। কার্তিক মেয়েটিকে সিন্টুর ছবি দেখায় আর জিজ্ঞেস করে, তোমাকে কি এই লোকটাই নিয়ে গিয়েছিল? মেয়েটির সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, এই লোকটাই আমাকে নিয়ে গিয়েছিল, আমি এতদিন ওর কাছেই ছিলাম। অন্যদিকে বেনি ফোন করে কার্তিককে জানায় যে সে সিন্টুর লোকেশন পেয়েছে। লোকেশন অনুযায়ী সেখানে গেলে তারা জানতে পারে তাদের আসার আগে 2 জন লোক সেখানে গিয়েছিল। সিন্টু তাদের একজনের মাথায় আঘাত করে পালিয়ে গেছে। কার্তিক জয়ের ছবি দেখালে এক বৃদ্ধ বলে, হ্যাঁ, উনি এখানে এসেছিলেন। এরপর সেদিন রাতে জয়ার মোবাইলে প্রাইভেট নাম্বার থেকে কল আসে। কলার জানায় সিন্টুকে ধরে কার্তিকের বাড়িতে রাখা হয়েছে এবং তাকে পরের দিন কোর্টে নিয়ে যাওয়া হবে। সিন্টু যেন জয়ের বিপক্ষে সাক্ষী দেয়। অন্যদিকে কার্তিক বাড়িতে ফিরে আসে, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কার্তিক ছাদে উঠে দেখে বাড়ির সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এই অটোতে করে জসির বউ এবং মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। বাড়ির পেছনে গিয়ে কার্তিক একটি বক্স দেখতে পায়। বক্স খুলে দেখে ভিতরে সিন্টুর লাশ। ঠিক তখন জয় কার্তিককে পিছন থেকে আঘাত করে জয় কার্তিককে টেনে ঘরের ভিতর নিয়ে যায়। জয় কার্তিককে জিজ্ঞেস করে, তুমি এটা কি করেছো? কার্তিক রেগে গিয়ে বলে, আমি কি পাগল নাকি আমি কাউকে মেরে আবার তার লাশ নিজের বাড়িতে রেখে দিব? এরপর জয় বলে, এটা পরিষ্কার কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে সেই লোকটা পুলিশকেও জানিয়ে দেয়। পুলিশ খুব দ্রুত তাদের দিকে আসতেছিল। এমন সময় উদয় ফোন দিয়ে জানায় সে জয়ের বাড়ির কাছেই আছে, কিছুক্ষণের মাঝে আসবে, অপেক্ষা করতে বলছে। তখন তারা বুঝে যায় আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে আসছে। উপায় না দেখে জয় এবং কার্তিক সেখান থেকে পালায়। অন্যদিকে পুলিশ কার্তিকের বাড়িতে এসে অটোরিকশা এবং সিন্টুর লাশ উদ্ধার করে। এদিকে পালানোর সময় নির্জন এক রাস্তায় কার্তিক গাড়ি থামিয়ে বেনির পাঠানো একটি ভয়েস রেকর্ড শুনে। বেনি বলছিল কেসের গুরুত্বপূর্ণ প্রমাণ সে পেতে যাচ্ছে। কার্তিক বেনিকে ফোন করে কিন্তু তার নাম্বার বন্ধ পায়। এরপর তারা বেনির বাসায় যায় কিন্তু বেনি সেখানে নেই। বেনির স্ত্রী জানায় বেনি জয়ের কেসের জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিল। তারা পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে বেনি সেখানে গিয়ে 6 জনের পাসপোর্ট এবং ট্রাভেলস ডিটেলস জানতে চেয়েছিল। অফিসার জানায় এই 6 জনের মধ্যে মাত্র 2 জনের পাসপোর্ট আছে, অরুণ এবং সিন্টুর। এমন সময় উদয় ফোন দিয়ে জানায় বেনির মোবাইল গতকাল সন্ধ্যা 7:30 থেকে বন্ধ। এরপর তার শেষ লোকেশনও কার্তিককে পাঠিয়ে দেয়। তারা লোকেশন অনুযায়ী গেলে দেখে সেটি শিবদাসের বাড়ি। তবে বাড়ির পরিবেশ ছিল বেশ অদ্ভুত। তখন শিবদাস জানান তার ছেলে অরুণ আইল্যান্ডে মারা গেছে। ছেলের বউ ফোন করে বিষয়টি জানিয়েছে। প্রতিবেশীরা জানায় বেনি সেদিন সেখানে এসেছিল, এরপর চলে গেছে। পরে বেনি ফোন করে জানায় তাদের পালানোর খবর টিভিতে প্রচার হচ্ছে।
তাই সেফ থাকার জন্য। রাতে তারা একটি হোটেলে ওঠে। হোটেলের মালিক জানতো না যে তারা পলাতক আসামি। পুরো মিডিয়া তাদের নিয়ে খবর প্রচার করছে, এসব নিয়ে তারা খুব চিন্তায় ছিল। তখন রাতের বেলা কেউ একজন এসে তাদের রুমের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তারা পুলিশের গাড়ি দেখতে পায়। পুলিশ একে একে সব রুম চেক করতে থাকে। যখন পুলিশ তাদের রুমে আসে তখন তারা বাথরুমে লুকিয়ে থাকে। পুলিশ তাদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর হোটেলের মালিক তাদের কাছে এসে বলে, তোমরা এখানে থাকতে পারবে না, প্লিজ হোটেলটা ছেড়ে দাও। ঠিক তখনই হরিশ ফোন দিয়ে জানায় সে তদন্ত করে জেনেছে যে অরুণ আসলে কখনো দেশের বাইরে যায়নি এবং তার মৃত্যুর কোনো প্রমাণও পাওয়া যায়নি। এরপর জয় এবং কার্তিক বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। তারা শিবদাসের বাড়িতে যায় এবং তাকে চাপ দিয়ে সত্য কথা বের করতে চায়। প্রথমে তারা শিবদাসকে ভয় দেখায়, তোমার ছেলে আর কোথায় লুকিয়ে আছে তা আমরা জানি, সত্যি বলো নইলে বিপদে পড়ে যাবে। কিন্তু শিবদাস বলে, আমার ছেলে তো মারা গেছে, এই যে তার আইল্যান্ডে মারা যাওয়ার ছবিও আছে। জয় এবং কার্তিক সেটা মানতে চায় না। তখন তারা শিবদাসকে আরো চাপ দেয়। তখন সে অন্য একটি রুমে চলে যায়। জয় তার পিছু নেয় আর কার্তিক অন্য রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সেই রুমে গিয়ে কার্তিক দেখতে পায় অরুণের ছবিতে মালা টাঙানো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন অরুণ এবং তার বন্ধুরা পুলিশের সঙ্গে ঝামেলা করছিল। ঘটনাস্থলে এসে জয় সবাইকে থানায় ধরে নিয়ে যায় এবং অরুণকে প্রচুর মারধর করতে থাকে। শিবদাস তখন জয়ের কাছে তার ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু জয় শিবদাসকে লাঠি দেয় এবং বলে, তোমার ছেলে নিজে ভুল করেছে, তুমি তাকে শাস্তি দাও। শিবদাস তার ছেলের গার্লফ্রেন্ডের সামনে তাকে প্রচুর মারতে থাকে। এই ঘটনায় অপমানিত এবং কষ্ট পেয়ে সে বাসায় ফিরে এসে তার বাবার উপর রাগ ঝাড়ে এবং একদিন ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তখন তার ছেলের লাশ বাড়িতেই দাফন করে রাখা হয়। সিন আবার বর্তমানে ফিরে আসে। এক পর্যায়ে দেখা যায় শিবদাসের বন্ধু বেনিকে ঝুলিয়ে রেখেছে। কার্তিক শিবদাসের বন্ধুকে মারধর করে, বেনিকে উদ্ধার করে। এরপর কার্তিক শিবদাসকে মারতে মারতে আধমরা করে ফেলে। সবশেষে জানা যায় শিবদাস প্রতিশোধ নিতে পরিকল্পনা করে, এই হত্যাগুলো করে আর জয়কে ফাঁসিয়ে দেয়। এই পুরো ঘটনাটা শিবদাসের প্ল্যান ছিল। জয়ের স্ত্রীর উপর হামলার পিছনে যোশীকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু যোশী ধরা পড়ে যায় শিবদাসকে ব্ল্যাকমেল করছিল। সিন্টুকে ব্যবহার করে যোশীর বউকে জয়ের বাড়িতে পাঠানো হয়। এরপর সিন্টু যোশীর বউকে হত্যা করে ক্রেন দিয়ে জয়ের বাড়ির ছাদে তুলে দেয়। সিন্টুকে হত্যার কারণ ছিল সে শিবদাসকে ব্ল্যাকমেল করছিল। সিন্টুর দাবি ছিল শিবদাস যদি তাকে 5 লাখ টাকা না দেয় তবে সে পুলিশকে সব বলে দিবে। এরপর তারা সিন্টুকেও মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় এই পুরো ঘটনাগুলো টেলিকাস্ট হওয়ার পর ডিএসপি উদয় ভানুকে কেউ তার নিজের বাড়িতে হত্যা করেছে। এই নতুন হত্যাকাণ্ডের তদন্তে জয় এবং কার্তিক এগিয়ে আসে। আর এখানেই মুভির সমাপ্তি হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো গুড বাই।